আসসালামু আলাইকুম। ক্লাস 8, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের সেকেন্ড অনলাইন ক্লাস টেস্ট শুরু হবে। তার সিলেবাস তোমরা নিশ্চয়ই পেয়েছো। সিলেবাসের মধ্যে রাখা আছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, অধ্যায় 8, তৈরাসিক পদ্ধতি, অধ্যায় 10, শতকরা, অধ্যায় 11 এবং বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ, অধ্যায় 13। এই 4টে চ্যাপ্টার তোমাদের সেকেন্ড অনলাইন ক্লাস টেস্টের সিলেবাস। নিশ্চয়ই তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করছো। আর একটা কথা বলি যে শতকরার তোমাদের সমস্ত অঙ্কগুলো শেষ হয়নি। যতটা পর্যন্ত তোমাদের শেষ হয়েছে সেই ততটা পর্যন্তই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। বিশেষ করে তোমরা শর্ট প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিসে থাকবে, তার সঙ্গে সঙ্গে বড় প্রশ্নগুলোও প্র্যাকটিস করবে। আজ আমরা শতকরার চ্যাপ্টারটা নিয়ে আলোচনায় থাকব। যদিও তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করেছি, তবুও আবার একবার দেখাবো। কিছু শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনায় থাকে। দেখো, প্রথম হচ্ছে যে ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করা হয়। দেখো, কোনো একটা ভগ্নাংশ, ধরো 13/50, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে কিভাবে শতকরায় প্রকাশ করবে না, কোনো ভগ্নাংশ থাকলে তাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলেই আমরা শতকরায় প্রকাশ পেয়ে যাব। তাহলে দেখো, একটা শূন্য কেটে দাও, 5 × 1 = 5, 5 × 2 = 10, 13 × 2 = 26। এটা পার্সেন্টেজে ছিল 26%। ঠিক আছে, তো অর্থাৎ কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা। ঠিক আছে, এবার দেখো, যদি দশমিক ভগ্নাংশ থাকে তাহলে আমরা শতকরায় কীভাবে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশ, দেখো 1.25, এটা একটা দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করবে? তো সহজ। কি করবে না, প্রথমে এটাকে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করবে। সামান্য ভগ্নাংশে পরিণত করতে তোমরা জানো কি লিখবে, উপরে 125 লিখবে, আর নিচে কত হবে, একের পিঠে দশমিকের পর যটা সংখ্যা থাকবে তটা সংখ্যা। ঠিক আছে, এবার ভগ্নাংশ হলো, ভগ্নাংশটাকে এবার 100 দিয়ে গুণ করলে কি পাবে, শতকরায় প্রকাশ পেয়ে যাবে। তাহলে এই 100 কেটে দাও, তাহলে 125%। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা তুমি যদি অন্যরকম ভাবেও করো তাহলেও, যে দশমিক ভগ্নাংশ আছে সেই দশমিক ভগ্নাংশকে তুমি যদি 100 দিয়ে গুণ করে দাও, দশমিক ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলেই শতকরায় প্রকাশ পেয়ে যাবে। এটা 100 দিয়ে গুণ করাটা কত সহজ না, 125 লিখে দিলে, পুরো সংখ্যাটা লিখলে, তারপর একের পিঠে যটা শূন্য আছে তটা শূন্য বসিয়ে। ঠিক আছে, এবার দেখো, এটা গুণ করা হলো, তাই না? এবার দশমিকের পর দুটো সংখ্যা আছে, মানে একবারে ডান দিক থেকে 2 ঘর সরে আসবে, 1 ঘর 2 ঘর, দুটো শূন্য কেটে গেল, সমান দেখো 125%। দুই রকম ভাবেও করতে পারো। ঠিক আছে, তবে আর একটা দেখেন, ধরো 2.06, এটা দশমিক আছে, কিভাবে এটাকে শতকরায় প্রকাশ করবে? প্রথমেই দেখো, 100 দিয়ে যদি এটাকে গুণ করে দাও তাহলে কত হবে, শতকরায় প্রকাশ করা হলো। তাহলে দশমিক ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করা মানে শতকরায় প্রকাশ করা। তাহলে এটাকে কি লিখবে, 206 লিখবে, আর দুটো শূন্য বসিয়ে। এবার দশমিকের পর দুটো সংখ্যা আছে, দেখো দুটো, দশমিকের পর দুটো সংখ্যা, তার মানে শেষ থেকে দুটো ঘর বাম দিকে সরবে। তাহলে 1 ঘর 2 সমান 206%। ঠিক আছে, তাহলে দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা হয়। এবার দেখো, যদি শতকরা দেওয়া থাকে তাহলে কিভাবে তুমি ভগ্নাংশে প্রকাশ করবে। ধরো
25%, এটা দিয়ে আছে 25%। এইটাকে কিভাবে তুমি ভগ্নাংশে প্রকাশ করবে, দেখো 25 লিখবে, আর এই শতকরার চিহ্নটা তুলতে গেলে 100 দিয়ে ভাগ, 25/100, ঠিক আছে। এবার এটা কাটাকাটি করবে, 5 5 25, 5 20 100, 5 1 5, 5 4 সমান 1/4, তাহলে ভগ্নাংশটা ছিল 1/4, ঠিক আছে। 1/4 ভগ্নাংশও যা, 25%ও তাই। অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে 25% এবং 25% ও 1/4 এই দুটোর মধ্যে কোনটি বেশি, সেটা তখন বুঝতেই পারছো যে 25%ও যা, 1/4 ভগ্নাংশটাও তাই, তাহলে দুটোই সমান, ঠিক আছে। যদি এটা ধরো 2.5% দেওয়া থাকে, তাহলে কি হবে, দেখো তাই প্রথমে কি লিখবে, দশমিক ভগ্নাংশ প্রকাশ করবে, দশমিক ভগ্নাংশ রেখে সামান্য ভগ্নাংশে প্রকাশ করবে, তাহলে 25 কত হলো 10, ঠিক আছে। দেখো 2.5 মানে হচ্ছে 25/10, আমরা সামান্য ভগ্নাংশ পরিণত করলাম। এবার এই পার্সেন্টেজটা তোলার জন্য আবার তলায় আবার দেখো 100 দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে। এবার আমরা এটা কাটাকাটি করবে, 5 5 25, 5 2 10, আরও কাটবে, 5 1 5, 5 20 100, সমান দেখো উপরে 1 থাকলো আর নিচে 40, তাহলে 1 40, এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ আর 2.5%-এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই সমান, ঠিক আছে। তাহলে আমরা ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করা হলো, বা দশমিক ভগ্নাংশ থাকলে কিভাবে সেটাকে শতকরায় প্রকাশ করতে পারলাম সেটা দেখলাম, ঠিক আছে। এবার দেখো কিছু প্রশ্নগুলো দেখো, যেমন ধরো তোমার কাছে 50 টাকা ছিল, সেই 50 টাকার তুমি 20%, 50 টাকার 20% দিয়ে তুমি একটা পেন কিনেছো, তাহলে পেন কিনতে তোমার কত টাকা লাগবে, দেখো 50 টাকা তোমার কাছে ছিল, 50 টাকা ছিল, এই 50 টাকার কত পার্সেন্ট দিয়ে তুমি পেন কিনছো, 20%, ঠিক আছে। দেখো 50 টাকার 20% সমান কি লিখবে, 50 টাকার, দেখো টাকার মানে এর শব্দ আসছে, এর মানে গুণ চিহ্ন চলে আসছে, এর মানে তো গুণ, এবং 20%, দেখো 20 আছে, কি আছে, আমরা পার্সেন্টেজটাকে কি করব, আমরা ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে 20 কত হবে 100, ঠিক আছে। এবং শূন্য, এই একটা শূন্য কাটো, 5 1 5, 5 2 10, 2 1 2, 2 10 সমান দেখো 10 টাকা, ঠিক আছে। তাহলে তোমার কাছে 50 টাকার 20% দিয়ে তুমি পেন যদি কেনো, তাহলে পেনটার দাম নেবে কত টাকা, 20 টাকা, এই সরি 10 টাকা, ঠিক আছে। যদি বলে তোমার পেন কেনার পর তোমার কাছে ক টাকা থাকবে, তখন কি করবে না, 50 টাকা ছিল, 50 টাকা ছিল, তা থেকে তুমি 10 টাকা দিয়ে পেন কিনেছো, তাহলে আর ক টাকা থাকবে, বিয়োগ করলেই পেয়ে যাবে 40 টাকা, ঠিক আছে। দেখো 40 টাকা তোমার কাছে আর থাকছে, 10 টাকা দিয়ে পেন কিনলে আর 40 টাকা থাকবে। যদি এরপরে যদি প্রশ্নটা করে যে তোমার কাছে যে টাকাটা আছে, সেই টাকাটা মোট টাকার শতকরা কত ভাগ, শতকরা কত, মোট টাকা বলতে কোনটা, 50 টাকাটা। এখন তোমার হাতে যে টাকাটা আছে, দেখো 40 টাকা আছে, এই 40 টাকাটা মোট টাকার শতকরা কত, তাহলে তখন কি বলবে, দেখো আছে আমার কাছে ক টাকা, 40 টাকা, 40 টাকাটা লিখলাম, ঠিক আছে। 40 টাকাটা তখন লব, অর্থাৎ তোমার হাতে যে টাকাটা আছে সেটা হচ্ছে লব, আর মোট টাকা এই 40 টাকাটা কোন টাকার মধ্যে ছিল না, আমার কাছে 50 টাকা ছিল, এই 50 টাকাটা হচ্ছে হর। তাহলে দেখো এটা আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম, কোনো একটা জিনিসকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, তাহলে সেই ভগ্নাংশটাকে আমরা শতকরায় প্রকাশ করতে পারবো, একে 100 দিয়ে গুণ করবে। দেখো টাকা টাকা কেটে দাও, 50 থেকে 50, 50 2 100 সমান 40 2 80, তাহলে তার মানে আমার কাছে 80% টাকা আছে, মোট টাকার 80% টাকা আছে, ঠিক আছে। এবার দেখো
তুমি ধরো গণিত পরীক্ষা দিয়েছো, গণিত পরীক্ষা দিয়ে মানে ধরো ক্লাস টেস্ট পরীক্ষা, ক্লাস টেস্ট তোমাদের 20 নম্বরের পরীক্ষা হচ্ছে। এই 20 নম্বর পরীক্ষার মধ্যে তুমি ধরো 18 নম্বর পেয়েছো, 20 নম্বর পরীক্ষার মধ্যে তুমি 18 নম্বর পেয়েছো, তাহলে শতকরা কত নম্বর পেলে? বুঝতে পেরেছো? তাহলে মোট নাম্বারটা হচ্ছে 20, তাহলে সেটা হবে হর। ঠিক আছে, মোট কত নম্বরের পরীক্ষা? 20 নম্বর, সেটা হর হবে। কত পেয়েছো? না 18 পেয়েছো, 18টা লব। ঠিক আছে, দেখো ভগ্নাংশ হয়ে গেল। ভগ্নাংশ থেকে আমরা কি করব? শতকরায় প্রকাশ করব, 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, 20 কে 20, 5 20 100, তুমি বড় সংখ্যা দিয়ে কাটতে পারো, 5 18 90। এবার 100 দিয়ে গুণ করা মানে হচ্ছে পার্সেন্টেজ। তাহলে তুমি ওই পরীক্ষায় 90% নাম্বার পেয়েছো। ঠিক আছে, ধরো একটি পরীক্ষাতে 60 জন পরীক্ষার্থী আছে, তোমাদের ক্লাসে 60 জন পরীক্ষার্থী আছে। সেই 60 জন পরীক্ষার্থীর মধ্যে গণিতে পাস করেছে 80%, গণিতে পাস করেছে 80%। ঠিক আছে, তাহলে আর কতজন যদি পাস করতো তাহলে পাসের সংখ্যাটা 90% হতো। দেখো ভালো করে বোঝো, যে তোমাদের 60 জন পরীক্ষার্থী ছিল, সেই 60 জন পরীক্ষার্থীর মধ্যে 80% গণিতে পাস করেছে। আর কতজন পাস করলে সেই পাসের হারটা 90% হতো। দেখো ভালো করে দেখো, মোট পরীক্ষার্থী কতজন? 60 জন। তাহলে এই 60 জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে কত? 80%। তাহলে 60 জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে গণিতে 80%। তাহলে এটাকে কতজন পাস করেছে আগে দেখে নিই। তাহলে 60 গণিত 80/100। দেখো দুটো শূন্য কেটে দাও, তাহলে 8 6 48 জন, 48 জন পাস করেছে। 60 জন পরীক্ষার্থীর মধ্যে যদি 80% পাস করতো তাহলে 48 জন পাস করতো। ঠিক আছে, এখন কি বলেছে না, ওই পরীক্ষার্থীরা যদি 90% পাস করতো, আর কতজনকে পাস করালে 90% পাস হয়ে যেত? তাহলে দেখো, তাহলে সেখান ক্ষেত্রেও আমরা 60 জন মধ্যেই পরীক্ষা দেব, 60 জন পরীক্ষা দেবে, এবার 90% পাস করবে। বুঝতে পেরেছো? দেখো 60 জনের মধ্যে 80% পাস করছে, তার মানে কতজন? 48 জন পাস করছে। এবার ওই 60 জন পরীক্ষার মধ্যে যদি 90% পাস করে, তাহলে কতজন পরীক্ষার্থী দিত মানে পাস করতো? 60 গণিত 90%, 90/100। একটা শূন্য, এটা একটা শূন্য, এটা একটা শূন্য কেটে যাবে, তাহলে 9 6 54। তাহলে 60 জনের মধ্যে 80% যখন পাস করছে তখন 48 জন পাস করছে। 60 জনের মধ্যে যদি 90% পাস করতো তাহলে 54 জন পাস করতো। তাহলে দেখো বলছে না যে 80% পাস করেছে, এরপর যদি 90% পাস করতো তাহলে আর কতজন পাস করতো, আর কতজন বেশি পাস করলে 90% পাসের সংখ্যাটা হতো। তাহলে 48 ছিল, এখন 54 জন পাস করছে। তাহলে দেখো অতিরিক্ত কতজনকে পাস করাতে হবে? অতিরিক্ত তাহলে 54 - 48 সমান এই 6 জন। যদি আরও 6 জন যদি পাস করতো তাহলে 80%-এর জায়গায় 90% পাস করে যেত। ব্যাপারটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে 60 জনের মধ্যে 60 জনের 80% কত? 48 জন হলো। 60 জনে যদি 90% পাস করতো তাহলে 54 জনকে পাস করতো। তাহলে দেখো কতজন বেশি পাস করলে 90% হয়ে যেত। তাহলে আমরা দেখো 48 থেকে 54, এই সংখ্যাটা যতগুলো বেশি আছে সেটা হলেই আমরা 90% পাস করতো, তাই না? তাহলে এখন দেখো 54 থেকে আমরা 48 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? 6 জন। এই 6 জন যদি পাস করতো, আরও 6 জন যদি পাস করতো, তাহলে আমরা দেখতে পেতাম সেখানে পাসের হারটা 90% হয়ে যেত। ঠিক আছে, এবার দেখো 120 টাকা 20% যোগ 80 টাকার 10% সমান কত?
দেখো 120 টাকার 20% আর 80 টাকার 10%, এই দুটোর যোগ, এদের যোগ আছে বলে যোগ বলে ক টাকা হবে? তাহলে দেখো 120 টাকার 20% মানে হচ্ছে 120 টাকার, মানে এর আছে শব্দ সঙ্গে যুক্ত হয়েছে, তার মানে গুণ 20% মানে 20/100। ঠিক আছে, তাহলে এই অংশটাকে আমরা এইরকম ভাবে লিখতে পারবো। এর পরের অংশটা দেখো যোগ চিহ্ন আছে, এখানে যোগ আছে, যোগ বসিয়ে দাও। 80 টাকা 10%, 80 টাকা, টাকার মানে এর মানে গুণ 10% মানে 10/100। ঠিক আছে, এবার তোমরা কিভাবে করবে? এবার দেখো ভগ্নাংশ আছে, এবার কাটাকাটি করবে, একটা শূন্য, এটা একটা শূন্য, এটা একটা শূন্য, এটা একটা শূন্য, 24 12 2 24। তাহলে এখানে 24 টাকা হলো, 120 টাকার 20% মানে 24 টাকা, যোগ 80 টাকা 10% মানে এখানে দেখো একটা শূন্য কাটবে, একটা শূন্য এখানে কাটবে, সমান 8 টাকা। তাহলে 24 টাকার 8 টাকা যোগ করলে কত হবে? 32 টাকা। ঠিক আছে, এরপর দেখো বলেছে ধরো 16 লিটার কোনো মিশ্রণ, 1000 লিটার মিশ্রণের শতকরা কত? 16 লিটার মিশ্রণটা 1000 লিটার মিশ্রণের শতকরা কত? তাহলে আমরা কি করব না, 1000 লিটারের শতকরা কত অংশ, তার মানে 1000টা তোমার তলায় বসবে। ঠিক আছে, 1000 লিটারটা তলায় বসবে কত লিটারের মধ্যে? না 16 লিটারের মধ্যে। তাহলে 16 লিটারটা হলো লব, আর 1000 লিটারের মধ্যে হিসাব করতে বলেছে, 1000টা হচ্ছে হর। একে আমরা শতকরায় প্রকাশ করবো, তার মানে 100 দিয়ে গুণ। তুমি 100 এখানে পার্সেন্টেজও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন লিটার কেটে দাও, দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও। তাহলে 16/10, 16/10, 10 দিয়ে ভাগ করা খুব সহজ, 10 দিয়ে বা 100 দিয়ে বা 1000 দিয়ে ভাগ করা খুব সহজ, তাই সেখানে কাটাকাটি করবে না, শুধুমাত্র দশমিক ঘর সরিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখো 16 সংখ্যা আছে, এটা একটা 16 একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার একেবারে শেষের দিকে দশমিক আছে, এটা ধরে নেবে, একবারে ডান দিকে শেষে একবারে দশমিক আছে। তাহলে এখানে দেখো একটা শূন্য আছে বলে, একের পিঠে একটা শূন্য আছে বলে এক ঘর দশমিক সরবে, তার মানে দশমিক এখানে ছিল, দশমিকটা 6-এর আগে বসবে, তার মানে এখানে 1.6% হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখো বলেছে 1 কিগ্রা 200 গ্রাম, 1 কিগ্রা 200 গ্রাম 0.36 কুইন্টালে শতকরা কত? ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো করার সময় কি করতে হবে না, এককগুলো আমাকে ঠিক করতে হবে। একক এখানে কিগ্রা, গ্রাম, কুইন্টাল আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ওজনের, তাই না? তাহলে এখানে দেখো কিগ্রা, গ্রাম এবং কুইন্টাল আছে। একক বলতে এখানে সমস্ত এককগুলোকে একই করতে হবে, হয় সবগুলোকে কিগ্রা করতে হবে, না হলে সবগুলোকে গ্রামে প্রকাশ করতে হবে, না হলে কুইন্টালে প্রকাশ করতে হবে। দেখো আমরা সব থেকে ছোট এককে এখানে প্রকাশ করব, 200 গ্রাম, গ্রাম এককে আমরা প্রকাশ করব। তাহলে আমরা দেখো 1 কিগ্রা মানে আমরা জানি, 1 কিগ্রা মানে আমরা জানি কি 1000 গ্রাম। তাহলে 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে যত কিগ্রা থাকবে তাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে গ্রাম পাবো। তাহলে 1 কে 1000 দিয়ে গুণ করা মানে 1000ই পাবো, এত গ্রাম। আর দেখো 200 গ্রাম আছে, তাহলে গ্রামের সঙ্গে গ্রামটা যোগ, তাহলে 200 গ্রামের সঙ্গে যোগ, তাহলে 1200 গ্রাম হয়ে গেল। দেখো কিগ্রা, গ্রামটাকে আমরা কিসে পরিণত করলাম? সবই গ্রাম এককে প্রকাশ করলাম। এবার কুইন্টালকে কিভাবে আমরা গ্রামে প্রকাশ করব? কুইন্টাল মানে কি? 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কিগ্রা,
1 কুইন্টালকে আগে কিগ্রাতে প্রকাশ করবে, কিলোগ্রামে প্রকাশ করবে, কিলোগ্রামের পর তাকে আবার গ্রামে প্রকাশ করবে। তাহলে কুইন্টাল আছে 0.36, এটাকে তোমরা কি করবে, প্রথমে 100 দিয়ে গুণ করবে, তাহলে আমরা কি পাবো, কিগ্রা পাবো। কুইন্টালকে 100 দিয়ে গুণ করলে কিগ্রা পাবে। দেখো 100 দিয়ে গুণ করাটা সহজ, তাহলে 3, 6 আর 2 শূন্য, ঠিক আছে। 3, 6 বসাবে আর একের ভিতরে জটা শূন্য আছে, ডান দিকে বসিয়ে। এবার দেখো দশমিকের পর 2 সংখ্যা আছে, তাই আমরা পূর্ণ সংখ্যার একেবারে শেষে কোন দশমিক থাকে, তাহলে দশমিক বিন্দু বাঁ দিকে 2 ঘর সরে আসবে। তাহলে এখানে আছে দশমিক, আরো 2 ঘর এইদিকে সরে আসবে, ঠিক আছে। দশমিক তাহলে মানে 36 কিগ্রা। এই 36 কিলোগ্রাম, এই কিলোগ্রামকে এবার আমরা কি করব, দেখো এখানে গ্রাম একক আছে, তাহলে এটাকেও আমাকে গ্রাম এককে প্রকাশ করতে হবে। তাহলে কিগ্রাকে 100 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, গ্রাম পাবো। তাহলে 36কে 100 দিয়ে গুণ করা মানে 3600 হয়ে যাবে। 36 গুণিত 100 মানে 3600 গ্রাম হয়ে গেল, ঠিক আছে। দেখো এখন কি বলেছে না, এই এত কিগ্রাটা এই এত কুইন্টালের শতকরা কত, তাহলে যার মধ্যে এর মধ্যে এই এত গ্রাম শতকরায় প্রকাশ করতে বলেছে, তার মানে এটা হবে হর, এটা হবে লব। তার মানে 1200 গ্রাম হবে লব আর হর হবে 3600 গ্রাম। 100 দিয়ে নয়, 1000, ভুল হলো। 1000 দিয়ে আমরা গুণ করবো, গ্রাম পাবো, তার মানে 36,000 গ্রাম, ঠিক আছে। এটা একটু দেখে নেবে যে কিগ্রাকে 1000 দিয়ে গুণ, আমি ভুল বলেছি, 1000 দিয়ে গুণ করলে আমরা গ্রাম পাবো। তাহলে 36কে 1000 দিয়ে গুণ করা মানে 36,000 গ্রাম। এখন এই 36,000 গ্রামটা হচ্ছে হর আর লবটা হবে 1200 গ্রাম, একে আমরা শতকরায় প্রকাশ করব। এবং গ্রাম গ্রাম কেটে দাও, 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে দাও। আরও কাটবে কি, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কাটো, ঠিক আছে। আর কাটবে কি, 6 দিয়ে কাটো, 6, 6, 36 আর 6, 2, 12, 20। আবার 3 দিয়ে কাটো, 3, 2, 6, 2 দিয়ে কাটো, 3, 2, 6, 10, সমান 10/3 সমান 3 পূর্ণ 1 3 5, ঠিক আছে। এরপর দেখো এবার বলেছে যে জলে হাইড্রোজেন এবং